7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। আপনি এত দূর এসে আমার জন্য শুধু শুধু কষ্ট করছেন কেন? এতে কষ্টের কি আছে পুত্রী? অষ্টবক্র অনেক শক্তিশালী, ও নিজের লক্ষ্য পূরণের জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে। আমাদের ওকে আগে আটকাতে হবে। ওর কালচক্রের আকাঙ্ক্ষা পূরণের জন্য কত জীবন বলি গিয়েছে কে জানে। যে কোনো রকম দুষ্ট শক্তির একটা শেষ থাকেই থাকে। এমন লোকেদেরকে শেষ করে দিতেই হবে। আমি অষ্টবক্রের ব্যাপারে এত কিছু জানি না, শুধু এটুকু জানি ও দুষ্ট শক্তি। ওই দুষ্ট শক্তি থেকে আমাদের যত সম্ভব দূরে থাকা যায় ততই আমাদের পক্ষে ভালো। ও যা খুশি করুকগে, আমায় এখন বাড়িতে যেতে হবে। আমার দিদি বাড়িতেই আছে, ওই বুদ্ধির কুয়ো বলেছে। আমায় তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওই দুষ্ট শক্তি ওকে পাখি বানিয়ে দিয়েছে। যেভাবেই হোক ওকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে আমায়। আমি আর কিচ্ছু চাই না, চলুন আগে বাড়ি যাই আমরা। দেখ পুত্রী, তুই যতই ওর থেকে দূরে থাকতে চাস, ও কিন্তু তোকে সহজে ছেড়ে দেবে না। তুই যা কষ্ট পাচ্ছিস সবই ওই অষ্টবক্রর জন্য। ওর ওই কালচক্রের আকাঙ্ক্ষার জন্য। তুই ওকে লক্ষ্য না করলেও ও তোর প্রত্যেকটা চাল চলন লক্ষ্য করছে। ও তোকে মোটেই এত সহজে ছেড়ে দেবে না। ও নিজেই নিজের বাবাকে ওই কালচক্রের জন্য বলি দিয়েছে। এমন আকাঙ্ক্ষা থাকতে তোকেও ছেড়ে দেবে? দয়া মায়াহীন রাক্ষস একটা। হে ভগবান, তাই এখন তাহলে আমি কি করব? ও যাতে তোর পেছনে না আসতে পারে, আমি তোর রক্ষক হয়ে দাঁড়াবো। আগে ওর থাকার জায়গাটায় যেতে চাই। ওর থাকার জায়গা? সেটা কোথায় আছে? সেখানে আমি কি করে যাব? এখান থেকে সোজা গেলেই একটু দূরে, ওখানেই আমার ছেলেকে পাওয়া যাবে। কি? ও আপনার ছেলে? ওই অষ্টবক্র আপনার ছেলে? কি বলছেন আপনি? সত্যি পুত্রী, আমি ওর বাবা, ওর বাবারও বাবা। এমন ঠগ প্রতারকদের ধ্বংস করবার জন্য শক্তিশালী বাবা। চল পুত্রী, আমরা ওর থাকার জায়গায় আগে যাই। ডক্টর আসার সময় হয়ে গেছে। এই বিরাট আবার এখন আসবে বলে মেসেজ করেছে।
যদি দুজন একসঙ্গে আসে আমি কাকে আগে মেসেজ করব? আমার যা মনে হচ্ছে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আরে এই বাবা, আমি এখনো শোভা হয়ে আছি। আমাকে জননী হতে হবে। চলে এসেছে। হাই, আপনার জন্যই ওয়েট করছিলাম। এখানে আসার জন্য থ্যাঙ্কস। Oh really? I feel I'm so lucky. আপনার কাছে একটা কথা বলার ছিল। হ্যাঁ? দেখুন, আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আপনি এসেছেন। আন্টি সেটা জানে না। উনি জানতে পারলে শুধু শুধু প্রবলেম করবেন। উনি ছোট ছোট বিষয়ে ঝগড়া করতেই থাকেন বাড়িতে। উনি এই বিষয়ে যেন জানতে না পারেন। উনি এই বিষয়ে জানতে পারলে পরে অনেক সমস্যা হতে পারে। সেই জন্য এই বিরাট ডক্টরের সামনে জননীকে ভালোবাসে এই কথা বললে আমার সব কাজ নষ্ট হয়ে যাবে। আমাকে আটকাতেই হবে। রামবাবু, আমি 1 মিনিট আসছি। হাই বিরাট, হঠাৎ করে আপনি এখানে চলে এসেছেন? আসলে তোমার কথাই চিন্তা করছিলাম জননী, তাই তোমার সাথে একবার কথা বলতে চলে এলাম আমি। ইনি বিরাটকে আমার বন্ধু ভেবে বিয়ে করার কথা ভাবছেন না তো? আর আমি তো বলেইছিলাম যে আমি আমার বন্ধুকে নিয়ে আসব। ও কি তাহলে একই পাত্র ভাবছে? ওর কাছেও কি করতে গেল? আর এখন তো জননীকে আমি কিছু বলতেও পারবো না। ও তো বলেছিল ডক্টরকে বিয়ে করবে। ওর ডক্টর দূরের কথা, ও তো কম্পাউন্ডারও না। ওকে এবার সবকিছু পরিষ্কার করে বলতে হবে আমাকে। শিট! তুমি সেদিন ওভাবে আমার সাথে কথা কেন বললে? মানে বাড়ির লোকেদের সামনে কথা বলতে ভয় পাচ্ছিলে, নাকি দেবসেনাকে কনভিন্স করার জন্য তোমার সময় দরকার ছিল তাই ওভাবে বললে? আমি সব বুঝতে পারি জননী, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো বলে আমার মোটেই খারাপ লাগেনি। সেটাই আমি তোমাকে বলতে এলাম। তুমি কিন্তু একেবারে ভয় পেও না। হ্যাঁ, আমি তোমার জন্য সবাইকে সামলে নেব। বিরাট, জননী 1 মিনিট, আপনার সঙ্গে আমার একটু পার্সোনাল কথা আছে। বিরাট, জাস্ট 1 মিনিট, প্লিজ ডোন্ট মাইন্ড। আরে না, প্লিজ জননী এদিকে আসুন। রাম, আপনি বলেছিলেন যে আপনার মেডিকেল প্রফেশন পছন্দের। রাম, শুধু 1টা মিনিট। জননীর সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেই আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। সেটাই তো বলছি বিরাট, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ডক্টর, আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি। আমি সবকিছুই বুঝতে পারছি। হ্যাঁ, দেখুন আপনি বোধহয় ভুল বুঝছেন। আমি যে ফ্রেন্ডের কথা বলেছিলাম সেটা বিরাট নয়। এই রাম, মানে তুই বলছিস যে আমি তোর বন্ধু নই? হঠাৎ এইসব কথা বলছিস কেন তুই? না না, ছি ছি, না বিরাট, তুইও আমার বন্ধু, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কি ব্যাপারে কথা বলছিস? আসলে আসলে বিরাট,
ব্যাপারটা কি করে বলবো বুঝতে পারছি না। আরে এইভাবে ঝগড়া করলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কিছু একটা করতেই হবে। আসলে বিরাট, কি বলছিস পরিষ্কার করে বল না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিরাট একটু দাঁড়ান। ডক্টর আপনি চলুন, আপনার সাথে কথা আছে। ডক্টর আসলে জননী হয়েছেটা কি, আমি বলছিলাম যে মানে আপনাকে বিয়ে করতে চায় আমি যে ফ্রেন্ডের কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি সেরকম কোনো ফ্রেন্ডই আমার নেই। কি করে বলি আপনাকে, দেখুন আপনাকে যে বিয়ে করতে চায় সে আর কেউ না, আসলে আসলে সেটা আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি ভুল বুঝবেন না, জানি এই ব্যাপারটা আমার আগেই বলা উচিত ছিল, কিন্তু আপনি জানেন তো এই বিষয়ে আমি একটু লজ্জা পাই। হ্যাঁ ডক্টর, আমি জানি আপনার মনের কথা, কিন্তু আমি তা বলিনি। আমি আপনার মনের কথা আগে থেকেই জানতাম। ও তাই? সো সুইট অফ ইউ। ইডিয়েট, নিজেকে বুদ্ধিমান মনে করে। জননীর সাথে বিয়েটা হয়ে যাওয়ার পর বুঝতে পারবে আমার প্ল্যানটা কি। বেচারি জননী, ও ভাবছে আমি ওকে সত্যিই ভালোবাসছি। ওই নাগমণিটা আমার হাতের মুঠোয় এসে গেলে তখন আমি কেউ বুঝতে পারবে। ঠিক আছে, চলুন ভেতরে যাই। আঙ্কেল আছে, ওনার সাথে কথা বলবেন। অফকোর্স চলুন, কিন্তু বিরাট। ওকে, আমি ম্যানেজ করব, আপনি চলুন। এই জননী, কি হচ্ছেটা কি? ওকে নিয়ে ভেতরে চলে গেল কেন? এ কি, জননী এভাবে বিহেভ করছে কেন? যখন জঙ্গলে ছিল তখন আমার কথাই চিন্তা করছিল, আর এখন এমন হাবভাব করছে যেন আমাকে চেনেই না। কাকে বলবো এই সমস্যার কথা? বাড়িতে তো কাউকে বলতে পারবো না। আন্টি, আঙ্কেল, প্রণব, দীপসেনা, ও না বাবা, এদের কাউকে বললে আমার সমস্যা বেড়ে যাবে। তাহলে কাকে বলতে পারি আমি? হ্যাঁ, শোভা ম্যাডাম, ইয়েস, ওর টিচার। ওনাকে বললে উনি যে করে হোক জননীকে একটু কনভিন্স করেই নেবেন। তাহলে একবার ওনার সাথে গিয়ে কথা বলতে হয়, উনি তো এখানেই থাকেন। ইয়েস। আসুন রাম, আসুন, বসুন। রাম, দেখুন, কোনো সংকোচ না রেখে কথা বলবেন। আপনার মনে যা আছে তাই বলবেন আঙ্কেলকে। এরম সুযোগ আর পাবেন না। আমি কি আঙ্কেলকে ডেকে আনছি? ওকে। ও ডক্টর, হ্যালো স্যার। হ্যালো হ্যালো, আপনার কথাই ভাবছিলাম। বসুন। আমি আপনাকে ফোন করে একবার ডাকবো ভেবেছিলাম, আপনি এসে ভালোই করেছেন। একটা ব্যাপার আমি শুনলাম, সেটা কি সত্যি? স্যার আসলে জননী জননী সবকিছু বলেছে। জননী আপনাকে সবকিছু বলেছে? মানে সবকিছু নয়, ওই অল্প বিস্তর বলেছে আর কি। আসলে সেটাই তো ইম্পর্ট্যান্ট। আর সবকিছু আপনারা যেমন বলবেন তেমনই হবে। এই সব কিছু শোভা ম্যাডাম আগে থেকেই জানতেন। হ্যাঁ, আই মিন শোভা ম্যাডামের কাছে আমি সবকিছু আগেই বলেছিলাম। না বাবা, আমাদের বাড়ির মেয়ে আমাদের কাছে বলার বদলে ওই সরোভা ম্যাডামের কাছে গিয়ে বলেছে যে না, আমি ওকে কোনো দোষ দিচ্ছি না, ও আমাদের বাড়ির মেয়ে হয়ে সরোভা ম্যাডামের কাছে গিয়ে সব বলেছে। যাই হোক, ওনার কথা তুলে ভালোই করেছে। একবার সরোভা ম্যাডামের সামনে কথাটা বলে নি। ওনার তো তোমাদের দুজনের জুড়ি খুব পছন্দ হয়েছে। জননী, সরোভা ম্যাডামকে একবার ডাকো তোমা। শোভা ম্যাডাম? না ছাড়ো, আমি দেখছি। আঙ্কেল, আঙ্কেল আপনি বসুন। আঙ্কেল, আপনারা দুজন কথা বলুন, আমি ডেকে আনছি। কেন মা, দুদিন পরে তোমার বিয়ে হবে, তোমরা দুজনে একটু কথাবার্তা বলো, আমি ওনাকে গিয়ে ডেকে আনছি। যাই। না আঙ্কেল, আপনি বসুন না, আমি গিয়ে ডেকে আনছি। আপনি বসুন, বসুন। আরে এখন কি করব? তোর কি করব আমি? আমার মনের কথা ম্যাডামকে বলেছি,
শোভা ম্যাডাম হলে জননী কি করে থাকবো, আর জননী হলে শোভা ম্যাডাম কি করে হব? সবকিছু মিলে আমি কনফিউজড হয়ে গেছি। এই ডাবল অ্যাক্টিং করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এত কিছুর মধ্যে আবার বিরাট। যাক, বিরাট চলে গেছে, আর কোনো ঝামেলা করবে না। অনেক কষ্ট করার পরে এই দিকটা সামলাতে পেরেছি। ম্যাডাম, কি হয়েছে? আপনি এখানে জননীর রূপ ধরে আছেন, আর ওখানে বিরাটা জননী আপনাকে খুঁজছে। হে ভগবান, ওখানে তো দেবসেনা রয়েছে। বিরাটকে দেখলে ও সবকিছু বলে দেবে। আমার কপালটাই খারাপ। তোর ম্যাডাম, ওকে হলের মধ্যে সোফার উপরে বসিয়ে এসেছি। দেখ, জননীর রূপে ওই ডক্টরকে বিয়ে করা আমার লক্ষ্য। দেবসেনা সবকিছু জানে, ও আমায় সহ্য করতে পারে না। এমনিতেই কত কিছু বলছিল, আমি পুরো ফেঁসে যাব। বিরাটকে সবকিছু বলে দিলে সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আগে গিয়ে ওকে আটকাতে হবে। চল। ধুর, আমি তো ভুলেই গেছি। আমাকে মনে করাবি না? আমি কি জননী হয়ে যাব? চল এবার। বাবাকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস যে, ওকে আমাকে আহুতি দিয়ে দে। কার ভালা অস্ত্র আমি তোকে দিয়ে দেব। কালচক্র কোথায় আছে সেটা বুঝে গেছিস তো? এবার আমার উপরে ছেড়ে দে। ওটা কি করে নিজেদের বশে করা যায় সেটা আমি বলছি তোকে। আগে এখান থেকে যা। বাবা, হাতের মুঠোয় এসে থাকা ভাগ্যটাকে এভাবে ছেড়ে দেবো বাবা? আমার ওই কালচক্র অর্জন করতেই হবে। না পুত্র, এমনটা করিস না। পুত্র, এমনটা করিস না। না, আরে এমনটা করিস না পুত্র, এমনটা করিস না। আমার কথা শোন তুই। আমার সমস্ত বিদ্যা আমি তোকে দিয়েছি। এভাবে কুয়োতে তুই আমায় ফেলতে পারিস না। এটা ঠিক করছিস না। না পুত্র, আমাকে এভাবে কুয়োয় ফেলে দিস না। দেখুন, এই দুষ্টই দিদিকে পাখি বানিয়ে দিয়েছে। এখন আবার অন্য কোনো বিপদ ঘটানোর জন্য তৈরি হচ্ছে। চুপ কর। কে কে ওখানে? তোর বাবা। তার মানে উনি অষ্টবক্রের বাবা। ওনার তো অষ্টবক্রের মতো একজনকে নিজের ছেলে বলতে লজ্জা হচ্ছে। এই সংসারে কুসন্তান থাকে, কিন্তু কুপিতা মাতা থাকে না। বাবা, 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 তুমি এই রূপে ওই কুয়ো থেকে কি করে উঠে এলে বাবা?
বাবা? কোন বাবা? তোর বাবাকে তুই বলি দিয়েছিস। এই বাবা তোর জন্য সেই মুহূর্তেই মরে গেছে। কাল চক্রর লোভে তুই আমাকে এই কুয়োতে ফেলে দিয়েছিলি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। সেদিন আমার পরিস্থিতি অন্যরকম ছিল, আমার অন্য কোনো রাস্তা ছিল না। ক্ষমা না করতে পারার মতন ভুল করেছিস তুই। যিনি তোর জন্মের কারণ সেই বাবাকে তুই নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে গিয়ে তাকে বলি দিয়েছিস তুই। তখনই বুঝেছিলাম তোর মতন সন্তান থাকলেও কি না থাকলেও কি। এই বুড়ো, আমার মতো শক্তিশালী পুরুষের বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই তোমার। মরে তো ওখানে ছাই হয়ে পড়েছিলে, সেটার উপরে আত্মাকে মিলিয়ে তোমাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছিলাম এই আমি। কিন্তু তুমি এখন আমাকেই দোষ দিচ্ছিস। কি মনে করেছো কি তুমি? এখন আর আমি আগের মতো নেই, এখন আমি আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এখন দেখো আমি তোমার কি হাল করে ছাড়ি। দাদু, দাদু, অষ্ট, আমি নিজের ক্ষমতার জোরে ওই কুয়োর বাইরে বেরিয়ে এসেছি। অর্থাৎ আমার শক্তির উপরে আমার বিশ্বাস আছে। এখন আমি তোর সঙ্গে টক্কর নেব। আমাকে কুয়োতে ফেলে দিয়ে তুই তোর কোন স্বার্থ পূরণ করতে চাইছিলিস? কুয়ো থেকে নিজের শক্তিতে বেরিয়েছি আমি, আজ তোকে শক্তি দেখাবো। তোর হাত পাগুলো বেঁধে রাখবো। ওই কাল চক্র যে কোনো মূল্যে আমারই হবে। ওটাকে আমার বশীভূত করা থেকে তুমি আটকাতে পারবে না। দেখতে থাক তুই, তোর চোখের সামনে আমি জিতে যাব। ওই কাল চক্র আর তোমার মাঝখানে আমি আছি বাবা। আমি এত সহজে কিছুতেই ওই কাল চক্র তোমাকে নিতে দেব না। তুই থাকলে তো আমার সাধনা পূর্ণ না হওয়া পর্যন্ত তুই পাথর হয়ে থাক। না, তুমি আমাকে হারিয়ে কিছুতেই নিজের কার্য সাধন করতে পারবে না। আমি যা বলছি শোনো। তোর মতন 10টা অষ্টবক্রকে জন্ম দেবার সামর্থ্য রয়েছে আমার। তুই আমার সামনে একটা ক্ষুদ্র পোকার মতো। পাথর হয়ে এখানে দাঁড়িয়ে থাক। বাবা! আয় জননী। বাবা! বাবা, আমাকে এখানে ছেড়ে যাবে না বাবা। শুনে যাও বলছি। তোরা দাঁড়া, তোদের কি কোনো জ্ঞান নেই? বিরাটকে ভেতরে যেতে কেন দিয়েছিলি? দরজায় যখন এলো তখনই তো দুজনে মিলে আটকাতে পারতিস ওকে।
ও ভেতরে আসা অবধি কীর্তন করছিলি নাকি? ম্যাডাম আসলে ওই বিরাট তো হঠাৎ করেই বাড়ির মধ্যে ঢুকে পড়লো ম্যাডাম। দেখ, অসুবিধেটা ওর না আমাদের। ওখানে পাখিটাকে দেখে যদি কোনোভাবে কথা বলে আমাদের সব কথা জেনে যাবে। আরে তোদের মাথায় বুদ্ধি নেই? ম্যাডাম আপনি এত টেনশন করবেন না, ও যাতে কিছু দেখতে না পায় সেভাবেই খাঁচাটা রেখেছি। যাক বাবা, প্রথমবার তোরা একটা ভালো কাজ করেছিস। চল ভেতরে গিয়ে দেখি এবার। ঠিক আছে ম্যাডাম। বিরাট, বিরাট কেমন আছো? তুমি ভালো আছো তো? ম্যাডাম আপনি কথা বলবেন না, আমি আপনার উপর রাগ করেছি। রাগ কেন গো? না ম্যাডাম, আপনি তো জানেন যে আমি জননীকে কতটা ভালোবাসি। হ্যাঁ, কি হয়েছে এখন? আমি ভাবলাম যে ওর সাথে কথা বলবো, তখন দেখলাম যে ওই ডাক্তার মুখ উঠিয়ে চলে এলো। আর ওদের সামনে আমি জননীর সাথে ফ্রিলি কথা বলবো কি করে আপনি বলুন? আমার সত্যিই খুব খারাপ লেগেছে। ও আসলে আপনি তো বুঝুন, আপনি তো আমাদের মিল করাতে আমাদের ওই পাহাড়ের ওপর মন্দিরটা নিয়ে গেছিলেন, মনে আছে? হ্যাঁ ম্যাডাম দেখুন, ওই ডাক্তার এসেছে বলে সোজা ওকে নিয়ে ভেতরে চলে গেল। দুজনের বাড়িতে এত টেনশন, যে কোনোভাবে ওর সাথে কথা বলবো বলে এখানে আমি চলে এলাম। দয়া করে আপনি আমাদের হেল্প করুন প্লিজ, প্লিজ ম্যাডাম প্লিজ। আমাদের দুজনের মিল একমাত্র আপনিই করাতে পারেন ম্যাডাম। ম্যাডাম কাল আমি আমাদের কলেজের সামনের রাস্তাটায় জননীর জন্য অপেক্ষা করব, আপনি একটু ব্যবস্থা করে দিন ম্যাডাম। না বলবেন না ম্যাডাম প্লিজ। না, সেই জন্যই আপনার সঙ্গে দেখা করতে এসেছি ম্যাডাম, আপনাকে আমায় হেল্প করতেই হবে। আমি কলেজের সামনে অপেক্ষা করব। থ্যাঙ্কস ম্যাডাম। জননীকে একবার কনভিন্স করে আপনি পাঠিয়ে দেবেন প্লিজ। বাই। কত বিশ্বাস, কত ভরসা করে আমায়। দেখ, দেখেছিস তো? কিন্তু ও জানে না ওর আর জননীর মধ্যে আসল বাধা আমি নিজেই। বিয়ে দেব আমি, সামনে থেকে বিয়ে দেব। আমি যাকে ঠিক করেছি ডক্টরের সাথে জননীর ধুমধাম করে বিয়ে দেব। তার মাঝে যদি তুই আসিস। জননী, জননী তুমি কোথায় গেলে মা? ও, এই পুরুষোত্তম স্যার মেরে ফেলবে। একবার শোভা সাজো, একবার জননী সাজো। হাঁপিয়ে গেছি। তোরা এখানে থাক। ঠিক আছে ম্যাডাম, আমি গিয়ে দেখি। আসছে আঙ্কেল। আরে আমাকে তো বদলাতে হবে। উনি কোথায় মা? আঙ্কেল জননী আসবে না, আমরাই কথা বলি। কি বললে? জননী আসবে না? আরে আরে শোভা ম্যাডামের কথা, উনি বললেন যে আসবেন না। জননী আর শোভার মধ্যে গুলিয়ে ফেলে একদিন আমি ফেঁসে যাব। এখন তো আমার রীতিমতো ভয় করছে। আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে এসব থাক। ডক্টর, আঙ্কেলকে আপনি কি বলবেন বলছিলেন, সেসব কি ভুলে গেছেন নাকি? কথা বলবেন না? হ্যাঁ আসলে জননী ম্যাডাম। মানে আপনারা কোনো কথা বলেননি? কথাটা বলুন। আরে হ্যাঁ, কথা তো বলবো। আসলে পুরুষোত্তম স্যার, আসলে আমি বলতে চাই যে। আরে চটপট কর, সাহস করে কথাটা বল।
বলতে না পারলে বল, আমি বলছি। এত লজ্জা পাচ্ছে। আরে কখন বলবে ভগবানই জানে। বলুন। আসলে হ্যাঁ, বলতে চাইছি শোভা ম্যাডাম আসলেই আমি শুরু করে দেব। হ্যাঁ, উনি বলেছেন, আপনি বললে আরো ভালো লাগবে। নিন বলুন। আসলে আমি বলতে চাইছি স্যার, আমি জননীকে আমি বিয়ে করতে চাই স্যার। এটা সম্ভবই না। অন্তত এই জন্মে এটা কোনো দিন সম্ভব নয়। কি দেখছো তুমি? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, ওঠো তুমি। মাত্র কদিনের পরিচিত, তার উপরে নিজেকে ডক্টর বলছো। ভালোই তো গল্প তৈরি করেছো। তাহলে পেশেন্টকে তুমি এইভাবে পটাতে চাইছো? বিলাসিনী, কি সব বলছো তুমি? জননী ডক্টর রামকে পছন্দ করে। চুপ করে থাকো তুমি। এতদিন বিরাট বলছিল, এখন আবার হঠাৎ করে ডক্টর এসে বলছে। কাল তো অন্য কেউ বলবে, তখন কি করবে তুমি? বিলাসিনী, কার ব্যাপারে তুমি কথা বলছো? মুখে যা আসবে তাই বলবে না, একটু বুঝে শুনে কথা বলো। আমি বুঝে শুনেই কথা বলছি। কেন, তুমি কি জানো না? কদিন বিরাটের সঙ্গে ছিল, দুজন দুজনকে ভালোবাসলো, তখন এই ডক্টর কোথায় ছিল? কেন ডাক্তার বাবু, আপনি এটা জানতেন না? আমি যতদূর জানি যে ওদের মধ্যে অন্য কোনো রিলেশন নেই আন্টি। আন্টি? আমি আবার কখন তোমার আন্টি হলাম? ম্যাডাম বলে ডাকো আমাকে, ঠিক আছে? বিলাসিনী, এখন কেন এইসব কথা বলছো? দেখো, ওদের মধ্যে কোনো রিলেশন আদৌ ছিল কিনা এনাকে কেন জিজ্ঞেস করব? জননীকে জিজ্ঞেস করতে পারি তো, ও তো সামনেই আছে। বলো তো মা জননী, তোমার ওই বিরাট বলে ছেলেটিকে আদৌ পছন্দ ছিল কিনা? আঙ্কেল, এটা সত্যি নয় আঙ্কেল। বিরাট আমাকে ভালোবাসে, এটা সত্যি। ওর বাড়িতেও আমাকে বিয়ে করবে বলেছিল, এটাও সত্যি। কিন্তু দিদির ওকে একদম পছন্দ না। আর দিদির পছন্দ না হলে আমি বিরাটকে বিয়ে করব না, আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম। ওর বাড়িতে সব মিথ্যে কথা বলে সেটা সত্যি দেখাতে চাইছে, ব্যাস। সত্যি কি মিথ্যে আমি ওসব কিছু জানি না। তুই বিরাটকেই বিয়ে করবি বলে রাখলাম। আচ্ছা, তুমি ওকে কেন এত জোর করছো বলো তো? বেশ করব, আরো জোর করব। ওই রয়্যাল রাজেশ্বরীকে আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছি। ও শুধু বিরাটকেই বিয়ে করবে, ব্যাস। এটা আমার সম্মানের প্রশ্ন। কি বলছেন ম্যাডাম? আপনার সম্মানের জন্য আপনি জননীর জীবন নষ্ট করতে চাইছেন? শোনো, আমি কি বলছি, তুমি ডিসেন্ট বলে, তোমাকে কথা বলতে দিচ্ছি বলে তুমি আমার উপরেই দোষ চাপাবে। আমার মেয়ের জীবন আমি কেন খারাপ করতে যাব? বিলাসিনী, উনি ও কথা বলতে চাইছেন না। উনি যা ইচ্ছা তাই বলুক। দেখো ডক্টর, শোনো, আমাদের জননী বিরাটকেই শুধু বিয়ে করবে, তাহলে ও মহারানীর মতো থাকবে, তার গ্যারান্টি হলো আমি। তুমি এভাবে ঝামেলা করতে চাইলে দয়া করে এই বাড়ি ছেড়ে চলে যাও। বিলাসিনী, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। দেখো, তুমি এই ব্যাপারে মাথা ঘামাবে না।
তুমি যদি এই ব্যাপারে নাক গলাও, তোমার চোখের সামনে আমি সুইসাইড করব। আন্টি, এই তুই আবার কি কথা বলছিস? যা ভিতরে যা। আঙ্কেল, তোকেই বলছি তুই যা, যেতে বলছি তো। তোমাকে বোঝাবার জন্য অন্য ভাষায় বলতে হবে নাকি ডাক্তার বাবু? একবার বললে বুঝতে পারছো না না তুমি? চলে যাও এখান থেকে। তোমাকেই বলছি, যাও এখান থেকে। আর কোনোদিন যদি ওই ডক্টরকে এই বাড়িতে দেখতে পাই, তাহলে আমি কি করব সেটা আমিও জানি না। বাবা, তুমি কিন্তু এটা ঠিক করছো না। আমি তোমার ছেলে, আমাকে এভাবে পাথর বানিয়ে রাখতে পারো না তুমি। বাবা এসো, আবার আমার এই শরীর আগের মতো ফিরিয়ে দাও। বেশ ঠিক আছে, তুমি যদি যেত, আমি কথা দিচ্ছি ওই কাল চক্রটা পাওয়ার ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, আমাকে এভাবে ছেড়ে যেও না বাবা। দাদু, জিজ্ঞেস করছি বলে কিছু মনে করবেন না, ওই অষ্টবক্র আপনারই ছেলে? বলতে আমার লজ্জা লাগছে পুত্রী। পণ্ডিতের পুত্র কখনো এমন হতে পারে? ওই পাপীটা আমারই ছেলে। তাহলে ও এত নিষ্ঠুর হলো কি করে? দেখো পুত্রী, আমরা জ্ঞান অর্জন করি মানুষের কল্যাণের জন্য। আমাদের অধীত বিদ্যা অনেক মানুষের উপকারে লাগবে, এটাই শিষ্যদের শেখায়। কিন্তু কখনো কখনো এমন দুষ্ট শিষ্যদেরও জন্ম হয়। কিন্তু ওর জন্য আমি কি না করেছি, আমার সকল বিদ্যা শিখিয়েছি। কিন্তু এমন একটা রাক্ষস হবে আমি সেটা ভাবতেই পারিনি। ভালো হয়েছে কালচক্র ওর হাতে যায়নি তো। না দাদু, কালচক্রের বিপদ আছে জেনে আমার গুরুদেব জঙ্গলের দেবীর মন্দিরে গিয়ে পুজো করিয়ে আমায় অষ্টবক্রকে আটকানোর কথা বলেছিলেন। কিন্তু দাদু, ওই দুষ্ট আমার গুরুদেবকে মেরে ফেলেছে। আপনি বলুন দাদু, আমার গুরুদেবের মতন মানুষের কি এরম মৃত্যু প্রাপ্য? ও ভীষণ কুচক্রী মা, সঙ্গে একটা শক্তিও পেয়ে গিয়েছে। সেই জন্য ওকে নিজের মুঠোয় ধরাটা অনেক কষ্টকর। তাই এই কাজের জন্য আমার মতন লোকই লাগবে। তাই তুই কোনো চিন্তা করিস না জননী, ও যাতে তোকে কোনো সমস্যায় না ফেলে সেটা আমি দেখে নেব, কালচক্র না পাওয়া পর্যন্ত। দাদু, অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। তোর গুরুদেবের অনেক উপকার আছে যে, আমি বললাম তো যে কোনোভাবেই সেই ঋণ শোধ করতে হবে, তুই চিন্তা করিস না। হ্যাঁ, কালচক্র যাতে ওর হাতে না যায় সেটা তো আটকেছিস। ওই নাগমণির কি হলো পুত্রী? ওটা ওর হাতে চলে গেলে সমস্যা বাড়বে। দাদু, আসলে আমি সেদিন পুজো শেষ করার পর ওখান থেকে চলে গেছিলাম। আমার দিদা রমাপ্রভা ওই নাগমণি যত্ন করে বাড়ি নিয়ে গিয়েছিলেন মনে হচ্ছে। দাদু, আমি বাড়িতে নেই, 2-3 দিন হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই বুড়ো, ফিরে এসো। এই জননী, তোর কোনো বিবেক, নিজের কোনো বুদ্ধি নেই? তুই ভরসা করে যে বুড়োটাকে সঙ্গে নিয়ে যাচ্ছিস, ও কোনো সামান্য মানুষ নয়। ও হলো এই অষ্টবক্রেরই বাবা, আমার থেকেও অনেক বড় একটা রাক্ষস। ও কিন্তু তোকে পুরো শেষ করে দেবে, তুই ওর সাথে যাস না জননী। জননী, কালচক্র না পাওয়া পর্যন্ত আমাকে তোর প্রয়োজন হবে।
এই বুড়ো, আমার শরীরটা হয়তো পাথর হয়ে থাকতে পারে, হাত পাও না চলতে পারে, কিন্তু আমি কথা বলতে পারছি আর মাথাও কাজ করছে। আমি এর সাহায্যেই লড়াই করে যাব, দেখতে থাকো। এখন আমার আর তোমার মাঝখানে নতুন খেলা শুরু হবে। ওম শাকিনী ডাকিনী রক্ত বীজেশ্বরী, ওম দিগবন্ধন রূপিণী আবা হায়ামি ফট সোহা। যা যা, এক্ষুনি গিয়ে ওদেরকে আটকা। কোন শক্তি আপনাকে বন্দি করলো? ওই অষ্টবক্র আমার উপর মন্ত্র প্রয়োগ করেছে। ও আমার শক্তি সম্পর্কে জানে না, তাই এমনটা করেছে। ওম নমো চণ্ডিকায়া, ওম নমো রক্তপ্রিয়ায়া, মম সংকট নিবারায়া নিবারায়া, ওম ফট স্বাহা।